কার কথা বলছিস? তোর নামটা পরিচয় বলো তো, কার কথা বলছো? ওই বেটা, কার কথা বলছিস তুই? মির্জা আব্বাস। কারো কাছে তিনি প্রভাবশালী রাজনীতিবিদ, আবার কারো কাছে কেবলই চাঁদাবাজ আব্বাস। ঢাকার অন্ধকার জগৎ থেকে শুরু করে ক্ষমতার মসনদ, সবখানেই তার নামের সাথে জড়িয়ে আছে আতঙ্ক আর বিতর্কের ছাপ। ঢাকা শহরের একটা বিশাল অংশ জুড়ে একসময় তার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ত না বলে জনশ্রুতি আছে। ফুটপাত থেকে শুরু করে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, সব জায়গায় তার ক্যাডার বাহিনীর চাঁদাবাজির যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তা আজও মানুষের মুখে মুখে ফেরে। ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করা এই নেতার বিরুদ্ধে শুধু দুর্নীতিই নয়, আছে জমি দখল, সরকারি সম্পদ আত্মসাৎ এবং নিজ দলের নেতাদের গুম হওয়া নিয়ে বেফাঁস মন্তব্য করে পার পাওয়ার অভিযোগ। পর্দার আড়ালে থাকা সেই মির্জা আব্বাসের কুকীর্তি, মামলার পাহাড় আর তার রাজনৈতিক জীবনের অন্ধকার দিকগুলো এবং নিজের প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন এক বিতর্কিত রাজত্ব। মির্জা আব্বাসের রাজনৈতিক জীবনের শুরু থেকেই তার বিরুদ্ধে পেশি শক্তি ব্যবহারের অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে শাহজাহানপুর, খিলগাঁও এবং মতিঝিল এলাকা কেন্দ্রিক তার যে আধিপত্য ছিল তাকে অনেকেই রাজনীতির চেয়ে বেশি দখলদারিত্ব হিসেবে দেখেন। স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে তিনি নিজস্ব একটি বিশাল বাহিনী গড়ে তোলেন, যারা চাঁদাবাজি এবং টেন্ডারবাজিতে সিদ্ধহস্ত ছিল। এই এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে তার যে ইমেজ তৈরি হয়েছিল তা মোটেও জনকল্যাণমুখী নেতার ছিল না, বরং মানুষ তাকে একজন ত্রাস হিসেবেই চিনত। বিশেষ করে রেলওয়ে জমি দখল এবং রেলওয়ে কলোনির নিয়ন্ত্রণ নিয়ে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তার ঢাকার রাজনীতির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই এলাকা ভিত্তিক আধিপত্য এবং ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায়ের বিষয়টি বারবার সংবাদপত্রের পাতায় উঠে এসেছে। মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির সবচেয়ে বড় এবং আলোচিত অভিযোগগুলো আসে তিনি যখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তখন। চারদলীয় জোট সরকারের আমলে তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সেই সময় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের পছন্দের মানুষদের এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে নামমাত্র মূল্যে বা অনিয়ম করে সরকারি প্লট বরাদ্দের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন বা দুদক মামলাও দায়ের করে। অভিযোগ করা হয় যে মন্ত্রী থাকাকালে তিনি নিজের পদের অপব্যবহার করে তেজগাঁও শিল্প এলাকায় এবং রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সরকারি জমি নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দ দিয়েছেন। এই প্লট কেলেঙ্কারির ঘটনাটি সেই সময় বেশ আলোড়ন তুলেছিল। দুদকের তদন্তে উঠে আসে যে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি করে তিনি এই প্লটগুলো বরাদ্দ দিয়েছিলেন, যা ছিল আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী থাকাকালে আরেকটি বড় অভিযোগ ছিল 18 একর জমি সংক্রান্ত একটি মামলা। অভিযোগ রয়েছে তিনি মন্ত্রী থাকাকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সমবায় সমিতিকে নামমাত্র মূল্যে প্লট বরাদ্দ দেওয়ার আড়ালে রাষ্ট্রের প্রায় 15,50,896 টাকা ক্ষতি করেছিলেন। এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। নিজের ক্ষমতা ব্যবহার করে আত্মীয় স্বজন এবং রাজনৈতিক অনুসারীদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার এই সংস্কৃতি তার রাজনৈতিক ভাবমূর্তিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলায় তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলেছে দীর্ঘদিন ধরে। এসব ঘটনায় দেখা যায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং ব্যক্তিগত বা দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন বলে অভিযোগকারীরা দাবি করেন। মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও অত্যন্ত গুরুতর। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে তিনি আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তার দখলকৃত সম্পদ বিবরণীতে তথ্যের গড়মিল এবং সম্পদের উৎস সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে না পারার অভিযোগও রয়েছে। শুধু মির্জা আব্বাসই নন, তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। অভিযোগ রয়েছে যে মির্জা আব্বাস তার অবৈধভাবে উপার্জিত অর্থ স্ত্রীর নামে হস্তান্তর করেছেন এবং স্ত্রীর নামে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ দেখিয়েছেন, যার কোনো বৈধ উৎস তারা দেখাতে পারেননি। প্রায় 20,76,92,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্বাস দম্পতির বিরুদ্ধে চার্জশিট বা অভিযোগপত্র অনুমোদন দিয়েছিল দুদক। এটি প্রমাণ করে যে রাজনীতিকে ব্যবহার করে তিনি ব্যক্তিগতভাবে বিত্ত বৈভবের মালিক হয়েছেন বলে যে জনশ্রুতি আছে তার আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছে রাষ্ট্রপক্ষ। রাজনীতির মাঠে মির্জা আব্বাসের আরেকটি বড় নেতিবাচক দিক হল তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ। বিশেষ করে 2013, 14 এবং 2015 সালে বিএনপির আন্দোলনের সময় বাসে আগুন দেওয়া, পেট্রোল বোমা হামলা এবং
এবং জানমালের ক্ষয়ক্ষতির যেসব ঘটনা ঘটেছিল তার অনেকগুলোর হুকুমদাতা হিসেবে মির্জা আব্বাসের নাম পুলিশের তালিকায় উঠে আসে। শাহজাহানপুর, মতিঝিল, পল্টন এবং রমনা থানায় তার বিরুদ্ধে নাশকতার অসংখ্য মামলা রয়েছে। পুলিশের অভিযোগ, সরকার বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছিল তার অন্যতম পরিকল্পনাকারী এবং অর্থদাতা ছিলেন তিনি। বাসে আগুন দিয়ে মানুষ নৃশংস ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ এনে পুলিশ একাধিকবার তাকে গ্রেপ্তার করেছে এবং রিমান্ডে নিয়েছে। এসব মামলায় তাকে দীর্ঘদিন পলাতকও থাকতে হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে বহু মামলা বিচারাধীন রয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালনের নামে জনদুর্ভোগ এবং সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে সবসময় প্রবল ছিল। মির্জা আব্বাসের রাজনৈতিক জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় হল তার বেফাঁস মন্তব্য। বিভিন্ন সময় তিনি এমন সব মন্তব্য করেছেন যা নিজ দল বিএনপিকেও চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে তার দেওয়া বক্তব্য। 2021 সালের এপ্রিল মাসে এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস হঠাৎ করেই বলে বসেন যে ইলিয়াস আলীর গুমের পেছনে আওয়ামী লীগ বা সরকার জড়িত নয়, বরং বিএনপির ভেতরে কিছু লোক এর সাথে জড়িত থাকতে পারে। তিনি বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার আগের রাতে দলীয় কার্যালয়ে এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। এই মন্তব্য মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে বোমার মতো বিস্ফোরিত হয়। যেখানে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে সরকারি ইলিয়াস আলীকে গুম করেছে, সেখানে দলের স্থায়ী কমিটির একজন সদস্যের মুখে এমন বিপরীতধর্মী কথা দলের নীতি নির্ধারকদের হতভম্ব করে দেয়। যদিও পরবর্তীতে তিনি দাবি করেন যে গণমাধ্যম তার বক্তব্য বিকৃত করেছে, কিন্তু তার ওই বক্তব্যের ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার কারণে তিনি প্রবল সমালোচনার মুখে পড়েন। নিজ দলের নেতাকর্মীদের কাছেও তিনি প্রশ্নবিদ্ধ হন এবং তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। ইলিয়াস আলী ছাড়াও বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার এবং এমনকি নিজ দলের নেতাদের সম্পর্কেও তিনি লাগামহীন মন্তব্য করেছেন। তার কথার মধ্যে অনেক সময় রাজনৈতিক শিষ্টাচারের অভাব দেখা গেছে বলে সমালোচকরা মনে করেন। তিনি প্রায় জনসভায় উত্তেজিত হয়ে এমন সব কথা বলেন যা পরবর্তীতে দলের জন্য দায় হয়ে দাঁড়ায়। তার এই বাচাল স্বভাব এবং হুটহাট মন্তব্য করার প্রবণতা তাকে একজন দায়িত্বশীল নেতার বদলে বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করেছে। গণমাধ্যমে কথা বলার সময় তিনি অনেক ক্ষেত্রেই সংযত থাকতে পারেননি, যা তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তোলে। দলের অভ্যন্তরীণ কোন্দল এবং বিভেদ সৃষ্টিতেও মির্জা আব্বাসের ভূমিকা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর বিএনপির রাজনীতিতে প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার সাথে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল ওপেন সিক্রেট। এই দুই নেতার রেষারেষির কারণে ঢাকা মহানগর বিএনপি দীর্ঘ সময় ধরে সাংগঠনিকভাবে দুর্বল ছিল। এক গ্রুপ অন্য গ্রুপের কর্মসূচি বয়কট করা, এমনকি সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে। মির্জা আব্বাস নিজের অনুগতদের কমিটিতে জায়গা করে দিতে গিয়ে অনেক ত্যাগী নেতাকর্মীকে বঞ্চিত করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি চাইতেন ঢাকা শহরের রাজনীতি এককভাবে তার নিয়ন্ত্রণে থাকুক। এই একাধিপত্য বজায় রাখার মানসিকতা দলের চেইন অব কমান্ড বা শৃঙ্খলা ভাঙতে ভূমিকা রেখেছে। দলের ভেতরে গ্রুপিং জিয়ে রাখা এবং নিচের বলয় ভারী করার অভিযোগ তার বিরুদ্ধে সবসময় ছিল। মির্জা আব্বাসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগও পুরনো। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিভিন্ন সময় তার কর নথিপত্র যাচাই বাছাই করে অসঙ্গতি পেয়েছে। বিপুল পরিমাণ বিত্ত বৈভবের মালিক হওয়া সত্ত্বেও সরকারি কোষাগারে সঠিক পরিমাণে কর জমা না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিজের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং সম্পত্তির সঠিক হিসাব আয়কর রিটার্নে প্রদর্শন না করার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। একজন জনপ্রতিনিধি এবং সাবেক মন্ত্রী হিসেবে যেখানে তার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা, সেখানে কর ফাঁকির মতো অনৈতিক কাজের অভিযোগ তার ভাবমূর্তিকে আরও ক্ষুণ্ণ করেছে। এছাড়া মির্জা আব্বাসের বিরুদ্ধে মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ নিয়েও তদন্ত হয়েছে। বিদেশে অর্থ পাচারের মাধ্যমে তিনি সম্পদ গড়েছেন কিনা সে বিষয়ে দুদকের অনুসন্ধান চলেছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি দেশ থেকে অবৈধ উপায়ে অর্থ সরিয়ে নিয়েছেন। যদিও এসব অভিযোগের অনেকগুলোই এখনো বিচারাধীন বা তদন্তের অধীনে রয়েছে, কিন্তু বারবার এসব বিষয়ে নাম আসাটা একজন রাজনীতিবিদের জন্য মোটেও সম্মানজনক নয়। মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারে মামলার সংখ্যা অগণিত। হত্যা, দুর্নীতি, সরকারি কাজে বাধা, এমন কোনো ধারা নেই যা তার মামলার তালিকায় নেই। তিনি বহুবার জেলে গিয়েছেন, আবার জামিনে বের হয়ে এসেছেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের তীর কখনোই থামেনি। তিনি যখনই জামিনে বের হন, তখনই আবার নতুন কোনো নাশকতার পরিকল্পনার অভিযোগ ওঠে। আইন শৃঙ্খলা বাহিনীর মতে ঢাকার রাজপথে যে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পেছনে তার ইন্ধন থাকে। তিনি কর্মীদের উস্কে দিয়ে নিচে নিরাপদে থাকার চেষ্টা করেন। এমন অভিযোগও তৃণমূলের অনেক কর্মী ক্ষোভের সাথে করে থাকেন।